বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি ব্যতিক্রম এবং নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত তৈরির একটা সুযোগ তৈরি হয়েছে। এখানে ক্ষমতার পালাবদল নয়, ক্ষমতার রূপান্তর একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আসলে সেটি কিভাবে হবে, সেটি 25-এ সেই প্রত্যাশাটা কেমন হবে? সেটি তো অবশ্যই সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে। এই কারণে আমরা কিন্তু বারবার হতাশ হয়েছি। যেমন ভাই একটু আগে বলেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, এদেশে মানবাধিকার থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সাম্য থাকবে, সব কিছু আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, যে দলটি স্বাধীনতা অগ্রণী ভূমিকা পালন করেছে তারাই গণতন্ত্রকে হত্যা করলো। আমরা কিন্তু গণতন্ত্র নিয়ে যুদ্ধ করেছি, কিন্তু তারাই গণতন্ত্র হত্যা করলো বাকশাল কায়েমের মধ্যে। তারপর আমরা গণমাধ্যমে, আপনি গণমাধ্যমের কর্মী, আপনি গণমাধ্যমের কর্মী, আমাদের কথা বলার অধিকার হরণ করা হলো। 4টি পত্রিকাকে সব কিছু বন্ধ করে দেয়। বলতেন যেটি আসলে গণমাধ্যম না, এটি সংবাদ মাধ্যম হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে ধরুন একটা দুর্ভিক্ষ উপহার দিল, কিন্তু সেই দুর্ভিক্ষ কিন্তু খাদ্য সংকটের কারণে হয়নি, আওয়ামী লীগের অব্যবস্থার কারণে এবং জুট চুরির কারণে হয়েছে। সুতরাং 71-এর পর কিন্তু আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তারপর 90-এর গণ আন্দোলন আমরা করেছি, ভাই ছিলেন, আমরাও ছিলাম, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র। আমরা দেখেছি এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করেছি। অনেক প্রত্যাশা ছিল আমাদের যে এই আন্দোলনের মধ্যে দিয়ে, এরশাদ সরকারের বিদায়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো দেশ পাবো, আমরা কিন্তু পাইনি। এবং আপনি দেখুন তো পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আসলে শুধু শিক্ষাঙ্গনের কথাই বলি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরশাদ সরকারের সময়ও কিন্তু যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হতো। কিন্তু পরে আমরা কি দেখলাম, দলীয় বিবেচনায় ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হয়েছে। আমি খুব গ্লানি বোধ করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনও ভাইস চ্যান্সেলর হয়েছে যে বাংলা শব্দগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। এটি কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তারপর কি এবার আন্দোলনটি আমরা বলেছি, ভাই বলেছেন 100 বছর ইতিহাসে, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একটি বিরল। এত, যেমন এরশাদের আন্দোলনের কথা আমি বলি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এবং নগর কেন্দ্রিক আন্দোলন ছিল, কিন্তু এবারের আন্দোলনটি ব্যতিক্রম। সারা দেশব্যাপী প্রত্যেকটি মানুষকে ছুঁয়ে গেছে। আমরা তাহরির স্কোয়ারের আন্দোলন দেখেছি, আমরা তিনানমের স্কোয়ারে দেখেছি, কিন্তু বাংলাদেশের মতো এই দৃশ্য শুধু ঢাকা না, সর্বত্র। এবং শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থীর বাবা মা, আত্মীয়স্বজন সবাই রাস্তায় নেমে গেছে। কারণ একটি দুর্বিনীত সরকার 15.5 বছর ধরে আমাদের নিষ্পৃষিত করেছে এবং বাংলাদেশের কত অন্যায় করেছে, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। সুতরাং আমি মনে করি এবার একটি বিরাট সুযোগ এসেছে, এবং এই সুযোগে আমি বলে রাখতে চাই, ভাই রাজনীতিবিদ, এবার রাজনীতিবিদরা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারবে, কারণ দেশের বিশাল সংখ্যক ছাত্র জনতা কিন্তু ওয়াচডগ হিসেবে থাকবে। তারা কি করছে এটি কিন্তু তারা ওয়াচ করবে। সুতরাং যা ইচ্ছে তাই করবো। আমি আগে খুব ভালো ভালো প্রতিশ্রুতি দিলাম, কিন্তু আমি ক্ষমতায় এসে যা ইচ্ছে তাই করবো, সেই সুযোগ আসবে বলে আমি মনে করি না। সংস্কারের কথা হচ্ছে, তবে আমি মনে করি বাংলাদেশে বড় সংস্কার হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া। যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, যত অব্যবস্থাপনা আছে সবগুলো ঠিক হয়ে যাবে, এবং রাজনৈতিক শক্তি ছাড়া এদেশ নিয়ন্ত্রণ করা কিন্তু যাবে না। যেমন এখন যারা ক্ষমতায় আছেন, যারা বসছেন, জনগণের ম্যান্ডেট, এক ধরনের ম্যান্ডেট তো আছেন, কিন্তু অনির্বাচিত ব্যক্তি বেশি দিন ক্ষমতা থেকে, এটি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া না। এবং আমরা কিন্তু জানি যে 1/11 সময় কিছু অনির্বাচিত ব্যক্তি 2 বছর ক্ষমতায় ছিলেন, এবং তারা কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ থেকে। সুতরাং আমি মনে করি এবছরের মূল কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করা। কারণ আমরা দেখেছি, আমরা সবাই বলি 3টি নির্বাচন, কিন্তু 4টি নির্বাচন বলতে হবে। 8 সালে যে নির্বাচনটি হয়েছিল সেটি কিন্তু পূর্ব পরিকল্পনা হয়েছে, এবং বিএনপির মতো দল মাত্র 28টি সিট পেয়েছিল, এটা ভাবাই যায় না বাংলাদেশে, কিন্তু সেটি তারা করেছিল। সুতরাং আমি মনে করি, এবং পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে, দামি নির্বাচন হয়েছে, তারপরে রাতের নির্বাচন হয়েছে, ভোট ছাড়া প্রতিনিধি হয়েছে, এবং পার্লামেন্টে কারা বসছে আমরা কিন্তু দেখেছি। সব বাংলাদেশে বড় বড় মানুষ কিন্তু পার্লামেন্টে বসতে পারেন, আওয়ামী লীগ যাকে পছন্দ করেছে তাকে এনে বসিয়েছে। এই অবস্থা অবসান হতে হবে, এবং প্রকৃত জনপ্রতিনিধি পার্লামেন্ট আনতে হবে, যারা জনগণের পক্ষে কথা বলবে। সুতরাং সংস্কার তো অবশ্যই জরুরি দরকার। সংস্কার, এবং যদি নির্বাচনটি সুষ্ঠুভাবে নির্বাচন উপহার দেওয়া যায়, সেটি হবে প্রকৃত সংস্কার। স্বপন ভাই বললেন যে আমরা সবসময় রাজনীতিবিদরা বলে আসছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার নির্বাচনে একই সাথে চলতে পারে। এখন সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন আগে না সংস্কার? না, এখানে একটু স্বপন ভাইয়ের সাথে আমি ডিফার করি। তিনি এটি বোধহয় বলেছেন যে চলমান প্রক্রিয়া না, বাট এটি চলমান সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। বর্তমানে আমি যে আইনটি করবো হয়তো 10 বছর বয়সে নাও লাগতে পারে, সেটি সংস্কার করতে হতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এবং সংস্কার আমরা মূল একটি জায়গায় আমরা এক আছি, যে যারাই আন্দোলন করছে সবাই কিন্তু দেশটির কল্যাণ চায়, এবং সবাই কিন্তু একটি পয়েন্টে ঐক্যবদ্ধ, যে স্বৈরাচারের বিরুদ্ধে
সব দল কিন্তু ঐক্যবদ্ধ এবং গত 15.5 বছর ওনারা আন্দোলন করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, অন্যান্য দল ছোটোখাটো দল তারাও করেছে এবং তাদের সবাই লক্ষ্য ছিল কিন্তু স্বৈরাচারের পতন এবং শেষ পর্যন্ত ছাত্ররা এবং তাদের সাথে জনতার যোগ দিয়ে সেটি সফল করেছে। সুতরাং এই জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচিত প্রতিনিধি যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করতে হবে। ক্ষমতার পালাবদল আর ক্ষমতার পরিবর্তন, যেটা বলছেন ক্ষমতার রূপান্তর, পালাবদল হবে না রূপান্তর হবে? সংস্কার ছাড়া ভোট হলে তো পালাবদল হলো না, সংস্কার ছাড়া ভোট হবে সেটি তো বলছেন। যেমন নির্বাচন কমিশন একটি ছোট জগন্নাথ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এবং নির্বাচনে পাঠানো হয়েছিল। যে বাংলাদেশ শুধু পার্লামেন্ট নির্বাচন, স্থানীয় সরকারের কোনো নির্বাচন ছিল না। আমরা যখন সাংবাদিকদের শুরু করেছি এই ট্রেড বডি, প্রফেশনাল বডির নির্বাচন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমরা দেখেছি। এফবিসিসিআই, ডিসিসিআই, তারপর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিএমএ, নির্বাচনটা উৎসব ছিল। কিন্তু এসব জায়গা থেকে একটি বিশেষ জায়গাতে বলে দেওয়া হতো, নিশ্চয়ই আপনি জানেন যে উনি সভাপতি, উনি সেক্রেটারি, আর কিন্তু বিশেষ জায়গায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, প্রতিটি সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলে দেওয়া হতো উনি সভাপতি, উনি সেক্রেটারি, কোনো কিছু ছিল না কিন্তু। সুতরাং আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে, আমি যে কথাটা বলেছি যে যা ইচ্ছে তাই করার সুযোগে বাংলাদেশের রাজনীতিবিদদের থাকবে না, কারণ তাদের ছাত্র জনতার দৃষ্টি কিন্তু তাদের উপর আছে। সুতরাং যে কিছু করলে তাদের কিন্তু তাদেরও বিপদে করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইতিহাসের থেকে আমরা শিক্ষা নিই না। স্বৈরাচার কোনোদিন ভাবেনি যে আমার পতন হবে। 4 তারিখে কিন্তু কেউ চিন্তা করেনি যে পালিয়ে যেতে হবে। 5 তারিখ 12টা পর্যন্ত এবং এবার অনেক দিক আছে কিন্তু, যেমন ধরুন এই ভূখণ্ড থেকে 2জন মানুষ পালিয়ে গেছে, 2জন ক্ষমতাধর মানুষ। একজন 800 বছর আগে লক্ষণ সেন, এবার গেছেন শেখ হাসিনা। সুতরাং রাজনীতিবিদদের সতর্ক হওয়ার সুযোগ এসছে। জনগণ ইচ্ছে করলে কিন্তু জনগণের উপর কিন্তু কেউ নাই।